আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো আবারও ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওর টাইটেলটি ছিল কি কি আছে তিস্তা মহাপরিকল্পনায়। হ্যাঁ, তো এটি হলো ভিডিওর টাইটেল। আর এই ভিডিওটি নেওয়া হয়েছে চ্যানেল ইউনিক থেকে। তো তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আমার চ্যানেল যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই তোমরা পেয়ে যাও। চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি রিঅ্যাক্ট করা শুরু করি। 1 2 3। কেউ যদি মনে করেন বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে। এইগুলো কি? আয় হায়, দেখো দেখো তিস্তাবাদ দেখো কিভাবে জল ছাড়ছে, মানে পানিগুলো ছেড়ে দিচ্ছে দেখো। চায়নাকে দেওয়া হচ্ছে এমনটাই শোনা যাচ্ছে। মানে এখানে একটা কথা বলি, মানে জল নাই তিস্তাতে, কিন্তু যখন অথচ কি বলে তিস্তা বাদ ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে তারা। এ হলো ভারতের পরিকল্পনা, ভারতের কি বলে কাজ কর্মকাণ্ড বলা যায়। চলো আবার ভিডিওটি প্লে করা যাক। কিন্তু চায়না এই তিস্তা প্রকল্প নিয়ে কি করবে? কেনই বা তিস্তা প্রকল্প এতটা গুরুত্বপূর্ণ? চায়না তিস্তা প্রকল্প সম্পূর্ণ করতে পারলে বাংলাদেশের মানুষ কিভাবে লাভবান হবে? তো আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তরই জানতে চলেছি। ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, এই তিস্তা প্রকল্পটি তিস্তা নদীর উপরে করা হবে এবং এই প্রকল্পটি চায়নার অর্থায়নে করা হবে। মানে চায়না এই প্রকল্পটি করতে টাকাও দিবে, আবার তারা নিজেরাই করে দিবে। চীন বাংলাদেশ সরকারকে এই প্রকল্প সম্পর্কে অনেক আগে থেকে প্রস্তাবনা দিয়েছে। এখন বাংলাদেশ সরকার ফাইনালি এই প্রকল্প চীনকে দিয়েছে কিনা তা এখনো সঠিকভাবে জানা যায়নি। চলুন দেখি এই তিস্তা প্রকল্পে কি কি থাকবে। নাম্বার 1, তিস্তা নদী খনন। তিস্তা নদীতে ভারতীয় বাঁধের কারণে শুকনো মৌসুমে এটাতে পলি জমে জমে এই নদীর গভীরতা অনেকাংশে কমে গিয়েছে। ও, এটা কি অবস্থা দেখো, আল্লাহ! এখানে দেখা যায় কোনো পানি নেই, এটা কোনো কথা? যার কারণে তিস্তা নদীতে পানি ধারণ ক্ষমতা অনেক কম। এই কারণে হঠাৎ করে পানি ছাড়া হলে পানি ধারণ ক্ষমতা কম থাকার জন্য অনেক বেশি বন্যার সৃষ্টি হয়। সুতরাং এই প্রকল্পে তিস্তা নদী খনন করা হবে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই তিস্তা নদী 10 মিটার পর্যন্ত গর্ত করা হবে। নাম্বার 2, অ্যান্টিবাঁধ নির্মাণ করা। যেহেতু তিস্তা নদীর ওপরে ভারতীয় বাঁধ রয়েছে, যদি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হয় বাংলাদেশের অংশে তিস্তা নদীর ওপরও বড় ব্যারেজ বা বাঁধ নির্মাণ করা হবে, যার ফলে বাংলাদেশ থেকে এই নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাবে। নাম্বার 3, আন্ডারগ্রাউন্ড জলাধার নির্মাণ। নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানি সেটি এই জলাধার নির্মাণ করে সেখানে রাখা হবে। বিশেষ করে শুকনো মৌসুমে এই জলাধারের পানি ব্যবহার করা হবে, যার ফলে নদীর নাব্যতাও ঠিক রাখা যাবে। এগুলো খুবই ভালো কাজ। যদি চায়নাটা মানে আমাদের এইরকম প্রকল্প তৈরি করে দেয় তাহলে আমাদের জন্য উপকারী হয়, তাই না? তো এটা আসলেই মানে ভালো কাজ। তোমরা অবশ্যই কমেন্ট করো যদি এটা ভালো হয়। নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানি সেগুলো এই জলাধারে সংরক্ষণ করে রাখা যাবে। আর এটার সাথে যদি কোনো বড় নদীর কানেকশন দেওয়া যায় তাহলে বন্যার সময় এই জলাধারে যে পানিগুলো আসবে সেই পানিগুলো সেই নদীতে পাস করে বন্যা অনেকাংশে প্রতিরোধ করা যাবে। নাম্বার 4, তিস্তা নদীর চারপাশে বাঁধ নির্মাণ করা। তিস্তা নদীর দুই পাশে প্রায় 173 কিলোমিটার পর্যন্ত বাঁধ দেওয়া হবে, যেটার ফলে এই নদীর তীরে নদী ভাঙনকে প্রতিরোধ করা যাবে। নাম্বার 5, স্যাটেলাইট শহর নির্মাণ। তিস্তা নদীর দুই পাশে প্রস্থ কমিয়ে যে জায়গা বাঁচবে এই জায়গাগুলোতে স্যাটেলাইট শহর নির্মাণ করা হবে, যেখানে বিশাল একটি আবাসস্থল তৈরি হবে আর এটি অনেক উন্নত মানের শহর হবে। নাম্বার 6, তিস্তার দুই পাশে রাস্তা নির্মাণ। তিস্তা নদীর উভয় পাশে প্রায় 115 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এই রাস্তা হবে 4 লেনের, যেটার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। তিস্তা নদীর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিস্তা হাইড্রো ইলেকট্রিসিটি। তবে হাইড্রো ইলেকট্রিসিটি থাকবে কিনা সেটা পরিষ্কার করা হয়নি। এই প্রকল্পটির মাধ্যমে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যাবে। পানির স্রোতকে কাজে লাগিয়ে 500 থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে, যদি বাংলাদেশ সরকার চায়। তো গাইস এখানে একটু পজ করলাম ভিডিওটি। হ্যাঁ, এখানে যদি কি বলে মানে বাঁধ তৈরি করে যদি মানে বিদ্যুৎ উৎপন্ন করা যায় সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো। হ্যাঁ, 500 থেকে 1000 মেগাওয়াট, যেখানে ভারত 60 থেকে 90 ওয়াটের বিদ্যুৎ উৎপন্ন করে। আমরা যদি বাঁধের মাধ্যমে মানে বাঁধটা তৈরি করতে দিই, মানে চায়নাকে যদি চায়নার প্রকল্প যদি আমাদের বাস্তবায়ন করে তাহলে 500 থেকে আমরা 1000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো, যেটা কিন্তু আমাদের দেশের বিদ্যুৎ ঘাটতিতে কি বলে অনেকটাই সহায়তা করবে, অনেকটাই কি বলে আমাদের জন্য উপকারে আসবে। এটা যদি হয় আসলে খুবই ভালো হবে। তো দেখি আবার ভিডিওটি আমরা প্লে করে দেখি, চলো। হাইড্রো ইলেকট্রিসিটি করবে তাহলে এটি এই প্রকল্পের সাথে যুক্ত করা যেতে পারে।
বন্ধুরা, যেমনটা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর এদেশে রয়েছে 700টির বেশি নদী। এর মধ্যে তিস্তা হচ্ছে একটি অন্যতম নদী। ভারতের সিকিম থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকেছে এই নদী, আর এই নদীর ওপরে বাঁধ তৈরি করেছে ভারত। এই বাঁধের নাম হচ্ছে তিস্তা বাঁধ বা তিস্তা ব্যারেজ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবাতে এই বাঁধটি তৈরি করা হয়েছে। এই বাঁধটি হচ্ছে 285 ফুট উঁচু। এটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 60 মেগাওয়াট, অর্থাৎ এখানে একটি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে ভারতের। বাঁধস্থলে বর্ষা মৌসুমে পানি থাকলেও শুষ্ক মৌসুমে পানি থাকে কম, প্রায় এখানে চর পড়ে যায়। এই বাঁধের মাধ্যমে পানি আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষি কাজে লাগায় পশ্চিমবঙ্গ সরকার। ঠিক একই সময়ে বাংলাদেশে পানির অভাব দেখা যায়, কিন্তু সে সময় বাংলাদেশকে পানি দেয় না ভারত। তাদের ব্যবহার দেখলে মনে হয় এটা যেন তাদের বাপের সম্পত্তি। এই তিস্তা নদীতে ভারতের যেমন অধিকার রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের অধিকার রয়েছে। ঠিক যেমন বাবার সম্পত্তির উপরে সন্তানের ভাগ থাকে, কিন্তু ভারত এই নদী নিজের নদী বলে মনে করে, যার কারণে বাংলাদেশের কৃষকদের পানি দেয় না। ফারাক্কা বাঁধের মতো এই তিস্তা বাঁধও শুষ্ক মৌসুমে বাংলাদেশকে পানি দেয় না, আর বর্ষা মৌসুমে হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের অনেক অঞ্চল ডুবে দেয় ভারত। ঠিক, একদম ঠিক। মানে আমাদের যখন পানির প্রয়োজন হয়, মানে আমাদের বিশেষ করে কৃষক ভাইদের মানে যখন পানির প্রয়োজন হয় তখন কিন্তু তারা পানি আমাদের দেয় না, মানে বাদ দিয়ে পানিগুলো আটকে রাখে। আর যখন বন্যার সিজন বা বর্ষাকাল সিজন আসে তখন তারা মানে অতিরিক্ত পানিগুলো ছেড়ে দেয়। যখন আমাদের কোনো তখন পানির প্রয়োজনই হয় না তখন তারা পানিগুলো ছেড়ে দেয়, আর আমাদের বন্যার সৃষ্টি করে কৃষক বা এদের কী বলে কৃষক যে মানে ফসলি জমিগুলো এগুলো নষ্ট করে দেয়। প্লাস বন্যার কারণে তো ঘরবাড়ি ডুবে যায়, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো এই হলো অবস্থা, মানে এটাই হলো ভারতের কর্মকাণ্ড। তো বুঝতে পারছো কেন আমাদের মানে কেন ভারতের সাথে বাংলাদেশের কী বলে মানে বন্ধুত্বের সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে, এটা তোমরা বুঝতেই পারছো। তো চলো আবার ভিডিওটি প্লে করা যাক। এই তিস্তা নদীর ওপরে ভারতের বেশ কয়েকটি বাঁধ রয়েছে। এই বাঁধগুলোর মধ্যে সব থেকে বড় বাঁধ হচ্ছে গজলডোবাই তিস্তা বাঁধ। এই বাঁধটি প্রায় 1 কিলোমিটার লম্বা। প্রধান বাঁধে রয়েছে 45টি সুইচ গেট, আর বর্ষার সময় সবগুলো সুইচ গেট খুলে দেয় ভারত। এতে করে বাংলাদেশের অনেক অঞ্চল পানির নিচে ডুবে যায়। এক কথায় বলা যায় ভারতের তিস্তা বাঁধের কারণে প্রতি বছর বাংলাদেশের প্রায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়। বিশেষ করে বাংলাদেশের নীলফামারী, রংপুর, দিনাজপুর এই জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। আর ভারতের এই তিস্তার ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার জন্য চীন সরকার বাংলাদেশকে একটি প্রস্তাব দেয়, আর সেটি হচ্ছে তিস্তা সেচ প্রকল্প বা তিস্তা প্রকল্প চালু করা। অর্থাৎ চীন যদি আমাদেরকে তিস্তা প্রকল্প চালু করে দেয় তাহলে এই প্রকল্পের অধীনে বাংলাদেশ গ্রীষ্মের সময় অর্থাৎ গরমের সময় অনেক বেশি পানি পাবে, যে পানি দিয়ে শুষ্ক মৌসুমে বাংলাদেশের কৃষকরা ফসল ফলাতে পারবে। এর ফলে বাংলাদেশের ভূগর্ভস্থ পানি শুকিয়ে যাবে না, পানির লেয়ার উপরেই থাকবে। এতে করে বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কমে যাবে। এছাড়া বর্ষার সময় ভারত যখন তাদের গেটগুলো খুলে দিবে তখন কিন্তু বাংলাদেশে বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ তিস্তা বাঁধের মাধ্যমে আমরা সেই পানিগুলো রুখে দিতে পারবো। তাই ভারত চাইলেও বাংলাদেশে হঠাৎ করে বন্যা সৃষ্টি করতে পারবে না, আবার খরাও সৃষ্টি করতে পারবে না। এতে করে বাংলাদেশের ক্ষয়ক্ষতি অনেক পরিমাণে কমে যাবে। এই তিস্তা প্রকল্পের কাজ অনেক আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ভারতকে খুশি করার জন্য শেখ হাসিনা সরকার এতদিন এই প্রকল্পের কাজ শুরু করেনি। বিশেষ করে শেখ হাসিনার উচিত ছিল চায়নার সাথে মিলেমিশে এই প্রকল্পটির কাজ অনেক আগেই শুরু করা। ঠিক ঠিক। তো গাইস এখানে একটু পজ করলাম। এই স্বৈরাচারী থাকার কারণে কি বলে স্বৈরাচারী তো হলো মোদির মানে বউ বলা যায়, বউই বলা যায়। এই কারণে মোদিকে খুশি করার জন্য সে মানে চায়নার সাথে যে আমাদের প্রকল্পটা যে কি বলে মানে একটা চুক্তি করার মানে কথা ছিল, এটা কিন্তু করেনি। কারণ সে ভারতকে খুশি করতে চায়, মানে এই স্বৈরাচারী সরকার ভারতকে খুশি করতে চায়, বিশেষ করে মোদিকে খুশি করতে চায়। এই কারণে চায়নার সাথে প্রকল্পের কোনো চুক্তি করেনি। কিন্তু এটা আমাদের আরও মানে আমাদের দেশের সাথে করা উচিত ছিল, বিশেষ করে আমাদের কৃষক ভাইদের জন্য। যখন তারা কি বলে চাষাবাদ করে তারা কিন্তু পানির জন্য মানে তিস্তার দিকে তাকিয়ে দেয়, কিন্তু ভারত তখন পানি দেয় না। কিন্তু যখন বন্যার সিজন তখন তারা মানে গেটগুলো সব সাথে একসাথে খুলে দেয়। এতে কি হয় মানে কৃষকই ভাইদের কি বলে মানে যে জমি যে ফসলগুলো এতে তো ডুবে নষ্ট হয়ই হয়, প্লাস বাড়িঘর পর্যন্ত ডুবে যায়। বুঝতে পারছো এবার যে বন্যার পরিস্থিতি, তো এটা দেখেই বুঝতে পারছো আসলে এই স্বৈরাচারী আমাদের দেশের কখনো ভালোই চাইতো না। মানে ভারতের জন্য সব কিছু করতে রাজি, বাট বাংলাদেশের জন্য কিছুই করতে রাজি না, এমন একটা অবস্থা। তো চলো আবার ভিডিওটি প্লে করা যাক। কিন্তু শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে কখনোই এই কাজটি করেনি, কারণ তিস্তা প্রকল্পে চীন সহায়তা করলে সেখানে খুশি হতো না ভারত। ভারত সরকার সবসময় চায় যেন চীন বাংলাদেশের থেকে দূরে থাকুক, ফলে চীনকে কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে দেবে না ভারত। আর এই কারণে তিস্তা প্রকল্প থেকে চায়নাকে এতদিন দূরে রাখা হয়েছিল। শেখ হাসিনা সরকার ইচ্ছা করে এই প্রকল্পকে এতদিন ঝুলিয়ে রেখেছিল। এরপর শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতির পরিবর্তন ঘটে এবং বাংলাদেশের ক্ষমতায় বসে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ
ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। তিনি ক্ষমতায় আসার পরপরই চীনের রাষ্ট্রদূতের সাথে মিটিং করেছে এবং এই মিটিংয়ে প্রকল্পটি দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন। হয়তো আগামী 1-2 বছরের মধ্যে আমরা দেখতে পাবো তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। এই তিস্তা প্রকল্প শেষ হয়ে গেলে এখানে পর্যটন কেন্দ্র তৈরি হবে এবং সারা দেশ থেকে মানুষজন এখানে ঘুরতে আসবে। এছাড়া বাংলাদেশ চাইলেও ভারতের মতো এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারবে, অর্থাৎ পানির স্রোতকে কাজে লাগিয়ে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এবং তিস্তা ব্যারেজের উপরে বাংলাদেশ চাইলে রাস্তাও তৈরি করতে পারবে। এর ফলে বাংলাদেশের লাভ হবে অনেক। সবকিছু মিলিয়ে বলা যায় এখানে বাংলাদেশের অনেক বড় একটি সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পটি সঠিকভাবে শেষ হলে উত্তরবঙ্গের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, এখানে কৃষিকাজের ব্যাপক প্রসার ঘটবে এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে। এছাড়া এখানে নৌ যোগাযোগও বৃদ্ধি পাবে, যেহেতু নদী খনন করে নদীর গভীরতা বাড়ানো হবে। তো আপনারা কারা কারা চান যে তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়া হোক? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর দেশকে ভালোবাসবেন। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। তো আমরা তো দেখতেই পেলাম যে কি বলবো, এই স্বৈরাচারী থাকার কারণে আমাদের দেশের তো উন্নতি হয়েছে কিছু, কিন্তু উন্নতির চেয়ে অবনতি হয়েছে বেশি। যেমন সে ভারতকে খুশি করার জন্য সে তিস্তা পরিকল্পনা, যে তিস্তা প্রকল্প, এটা চায়নার হাতে দেয়নি বা চায়নার সাথে চুক্তি করা নেই, কারণ সে ভারতকে খুশি করতে রাজি, মানে বিশেষ করে মোদিকে। কারণ মোদির তো কি বলে, মোদির বই হলো শেখ হাসিনা, এই হলো কথা। যার জন্য সে চায়নাকে এই প্রকল্পটা, মানে প্রকল্প তৈরি করার জন্য যে চুক্তি, এটা নবায়ন করেনি। কিন্তু এখন যে আমাদের ডক্টর ইউনূস সাহেব এসেছে, তো এটা তো উনি মানে খুবই ভালো কাজ করেছে। যে কি বলে, মানে চায়না যে কি বলে যে মানে চাইনিজদের সাথে মানে মানে প্রকল্পটা নিয়ে তারা আলোচনা করেছে, যাতে মানে খুব তাড়াতাড়ি যাতে এটা কাজটা শুরু করে, যেটা আমাদের দেশের জন্য মঙ্গল। এটা দিতে আসলেই ভালো, কারণ এই প্রকল্পটা যদি চায়নাকে দেওয়া হয় তাহলে যেটা হবে যে আমাদের পর্যটন খাত, মানে পর্যটন খাত থেকে একটা আয়ের সৃষ্টি হবে, প্লাস বিদ্যুৎ উৎপন্ন হবে, বিশেষ করে 500 থেকে 1000 মেগাওয়াট, যেখানে গারো 60 থেকে 90 ওয়াট, আর বাংলাদেশ সেখানে 500 থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে, যেটা আমাদের বিদ্যুৎ ঘাটতি পূরণ করবে, প্লাস আমাদের দেশের বিদ্যুৎ যে সমস্যা, এই সমস্যাটা দূর হবে। এটা একটা ভালো একটা উদ্যোগ। তো আশা করি ডক্টর ইউনূস চায়নাকে এই প্রকল্পটা দিবে, এটা আমি বিশ্বাস করি, কারণ এটা আমার দেশের জন্য মঙ্গল। তো সেটাই করবে ডক্টর ইউনূস, এটাই আশা করি। তো তোমরা কি বলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। অ্যান্ড যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং তোমাদের তোমরা কমেন্টে মতামত জানিয়ে দিও যে তোমরা আসলে কী চাও, মানে চায়নাকে প্রকল্প দেওয়া হোক নাকি দিবে না, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।